যদি এমন কোনো জায়গা থাকে যা গোটা বিশ্ব অর্থনীতিকে এক মুহূর্তে থামিয়ে দিতে পারে, তবে সেটা হলো হরমুজ প্রণালী। আজ আমরা সেই সংকটের গভীরে যাব, যা প্রায় পুরো পৃথিবীকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। একবার ভেবে দেখুন তো, বিশ্বের সাপ্লাই লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধমনী, মানে তেলের ধমনী, সেটা যদি হঠাৎ করে রাতারাতি বন্ধ হয়ে যায়, কি হতে পারে? যে শক্তি আমাদের এই আধুনিক জীবনকে চালিয়ে রাখছে, সেটা যদি এক মুহূর্তে থেমে যায়। এই ভয়ঙ্কর প্রশ্নটাই কিন্তু 2026 সালের সেই সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল। আমরা সবাই জানি প্রত্যেকটা বড় সংকটের শুরু হয় একটা ছোট স্ফুলিঙ্গ থেকে। উপসাগরের এই ক্রোধের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। একটা ছোট্ট ঘটনা যা খুব দ্রুত একটা ভয়াবহ বৈশ্বিক দাবানলে পরিণত হয়। ঘটনাগুলো যে কত দ্রুত ঘটেছিল সেটা একবার দেখুন। 28শে ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরির আঘাত এলো, আর তার প্রতিশোধ নিতে ইরান এক মুহূর্ত দেরি করল না। মার্চের মাঝামাঝি আসতেই মাইনার মিসাইল দিয়ে বিশ্বের সবচেয়ে জরুরি এই জলপথটা পুরোপুরি সিল করে দেওয়া হলো। এটা কিন্তু কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত ভাবলে ভুল হবে, একদমই না। এটা ছিল একটা ঠান্ডা মাথার সুচিন্তিত কৌশল। সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে আসা এই সর্বোচ্চ প্রতিশোধের ফরমানের উদ্দেশ্য ছিল একটাই: বিশ্বের সবচেয়ে দুর্বল জায়গায়, মানে ঠিক তার শক্তি সরবরাহের কেন্দ্রে গিয়ে আঘাত হানা। আর সেই আঘাতের প্রথম ঢেউটা, সেটা ছিল একেবারে স্পষ্ট আর ভয়াবহ। বিশ্বজুড়ে তেলের বাজারে তৈরি হলো এক মারাত্মক অভিঘাত। দৃশ্যটা ছিল প্রায় সুরিয়াল। দি ইকোনমিক টাইমসের মতো বড় বড় সংবাদ মাধ্যমগুলো রিপোর্ট করতে শুরু করলো যে বিশাল বিশাল সুপার ট্যাঙ্কারগুলো হরমুজের দিকে গিয়ে মাঝপথ থেকে ইউটার্ন নিয়ে ফিরে আসছে। ভাবুন একবার, গোটা সামুদ্রিক বাণিজ্য ব্যবস্থায় মুহূর্তের মধ্যে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল। প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেল, সংখ্যাটা শুধু একবার কল্পনা করুন। রাতারাতি এই বিপুল পরিমাণ তেল আর গ্যাস বিশ্ববাজার থেকে যেন উবে গেল। এই বিশাল ঘাটতি পূরণ করার মতো কোনো উপায়ই তখন ছিল না। আর তার ফল এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম, যা সংকটের আগে ছিল $85 প্রতি ব্যারেল, সেটা একেবারে রকেটের গতিতে সোজা $120 গিয়ে পৌঁছালো। মানে গোটা বিশ্ব অর্থনীতি যেন একটা চলন্ত গাড়ির মতো সোজা দেওয়ালে ধাক্কা খেল। কিন্তু এই গল্পটা শুধু তেলের দাম বা অর্থনীতির জটিল হিসাব নিকাশের নয়, এর একটা গভীর মানবিক দিকও ছিল, যেটা প্রায় বড় বড় হেডলাইনে আসে না। কিন্তু এই দিকটাই লক্ষ লক্ষ মানুষের জীবনকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। বিশেষজ্ঞরা এই প্যাটার্নটাকে বলছিলেন স্ফীতি এবং রক্তক্ষরণ। ব্যাপারটা কি? প্রথমে আতঙ্কে উপসাগরীয় অঞ্চলে থাকা প্রায় 90 লক্ষ প্রবাসী তাদের জীবনের সমস্ত সঞ্চয় দেশে পাঠিয়ে দেন। এতে রেমিটেন্সে একটা হঠাৎ স্ফীতি বা বৃদ্ধি দেখা যায়, কিন্তু ঠিক তার পরেই শুরু হয় ভয়াবহ রক্তক্ষরণ। মানে টাকার যোগান পুরোপুরি বন্ধ। কোটি কোটি পরিবার তাদের একমাত্র আয়ের উৎসটাই হারিয়ে ফেলে। কেরালার মতো রাজ্যের জন্য এটা ছিল একটা অর্থনৈতিক মহাবিপর্যয়। এই সংকটটা বিভিন্ন দেশকে শুধু তেলের দাম নিয়েই নয়, নিজেদের অস্তিত্ব নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে। এটাই ছিল দ্বিতীয় ঢেউ, যা কিনা একটা নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিচ্ছিল। আগে বিশ্ব চলত জাস্ট ইন টাইম মডেলে, মানে সবাই ধরেই নিত যে সাপ্লাই চেইন সব সময় সচল থাকবে, যোগান কখনো থামবে না। কিন্তু এই সংকটের পর সেই ধারণাটা চুরমার হয়ে যায়। নতুন মডেল হয়ে ওঠে জ্বালানি সার্বভৌমত্ব। এর মানে হলো নিজেদের জ্বালানির ভাণ্ডার নিজেদেরই সুরক্ষিত রাখতে হবে, অন্যের ওপর ভরসা করে আর চলবে না। নিরাপত্তাই হয়ে উঠল সবচেয়ে বড় অধিকার। এর অন্যতম সেরা উদাহরণ হলো ভারত। সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভারত তার আত্মনির্ভর শক্তি নীতিকে আরও বেশি জোরদার করে তোলে। স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা কৌশলগত পেট্রোলিয়াম ভাণ্ডার বাড়ানোর কাজ একেবারে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়। শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীর অপারেশন সংকল্প বাকি বিশ্বের জন্য একটা মডেল বা ব্লুপ্রিন্ট হয়ে ওঠে। এটা দেখিয়ে দেয় যে কিভাবে একটা দেশ তার জ্বালানি লাইফলাইনগুলোকে এমন একটা অশান্ত আর অনিশ্চিত পরিবেশে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু তেলের দাম আর ভূরাজনীতির এইসব বড় বড় হেডলাইনের আড়ালে একটা আরও গভীর এবং অনেক বেশি ভয়ঙ্কর সংকট নিঃশব্দে বেড়ে উঠছিল। এটা ছিল তৃতীয় ঢেউ এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক। এই সংযোগটা হলো সার এলএনজি প্যারাডক্স। খুব কম মানুষই জানত যে উপসাগরীয় অঞ্চল থেকে আসা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির সঙ্গে বিশ্বের খাদ্য উৎপাদনের ক্ষমতার একটা গভীর কিন্তু প্রায় অদৃশ্য যোগসূত্র রয়েছে। এই শৃঙ্খল প্রতিক্রিয়াটা একবার দেখুন। কাতারের গ্যাস প্ল্যান্ট বন্ধ হওয়ায় এলএনজি সাপ্লাই বন্ধ হলো। আর যেহেতু প্রাকৃতিক গ্যাসই ইউরিয়া সারের মূল উপাদান, তাই বিশ্বজুড়ে ইউরিয়া উৎপাদনে প্রায় 40% ধস নামল। ফলাফল, সারের দাম হয়ে গেল আকাশছোঁয়া।
আর এটা ঠিক এমন একটা সময় হলো যখন এশিয়ার কোটি কোটি কৃষকের মাঠে নামার কথা। শুধু ভারতেই ইউরিয়ার দাম ৩৫% বেড়ে গেল। এটা খরিফ মৌসুমকে সরাসরি হুমকির মুখে ফেলে দিল। চাল, ভুট্টা, তুলা সবকিছুর উৎপাদন সংকটে পড়ল। এটা ছিল একটা নীরব সংকট যা কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছিল। আর এখানেই গল্পের আসল টুইস্ট। সারা বিশ্ব যখন তেলের দাম নিয়ে ব্যস্ত, তখন পর্দার আড়ালে একটা সাইলেন্ট কিলার তৈরি হচ্ছিল, সারের দুর্ভিক্ষ। আর সত্যি বলতে কি, এই সংকটটার ক্ষমতা ছিল তেলের সংকটের চেয়েও অনেক বেশি। লক্ষ লক্ষ জীবনকে আরও ভয়াবহভাবে প্রভাবিত করার ক্ষমতা। হরমুজ সংকট বিশ্বকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। এর কিছু পরিণতি এতটাই স্থায়ী ছিল যা আমাদের শিখিয়েছে কিভাবে এক নতুন আর অনিশ্চিত বিশ্বে টিকে থাকতে হয়। তো নতুন নিয়মগুলো কি? 1. সাপ্লাই চেইনে আর কোনো বাড়তি জায়গা বা স্ল্যাক বলে কিছু নেই। 2. ওয়ার প্রিমিয়াম এখন থেকে বিশ্ব অর্থনীতির একটা স্থায়ী অংশ। 3. নিরাপত্তা আর জলবায়ু লক্ষ্যমাত্রার মধ্যে একটা তীব্র জলবায়ু সংঘাত তৈরি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দেশগুলো এখন বুঝতে পেরেছে যে তেলের মতোই কৌশলগত সারের ভাণ্ডার তৈরি করাও অপরিহার্য। এই সংকট থেকে শিক্ষা নিয়ে বিশ্ব এখন নতুন সমাধানের দিকে এগোচ্ছে। আইএমইসির মতো নতুন বাণিজ্য করিডর তৈরি হচ্ছে, যাতে হরমুজের মতো চোক পয়েন্টগুলোকে এড়িয়ে যাওয়া যায়। একই সঙ্গে গ্রিন হাইড্রোজেন টেকনোলজির মাধ্যমে সার উৎপাদনকে মধ্যপ্রাচ্যের অস্থির গ্যাস বাজার থেকে আলাদা করার চেষ্টা চলছে। শেষ পর্যন্ত হরমুজ সংকট আমাদের একটা খুব কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই ভঙ্গুর বিশ্বে জ্বালানি নিরাপত্তা বেশি জরুরি নাকি খাদ্য নিরাপত্তা? যদি এর মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়, তবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন।